ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট শুরু, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এক্সপ্রেসওয়েতে মিলছে কাঙ্ক্ষিত সেবা, ছিনতাই ডাকাতি থেকে রক্ষা পাচ্ছেন যাত্রীরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচ আজ, জয় চোখ টাইগারদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছেন। প্রসবকালীন সময় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন 11 জন মা, জনসচেতনতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। শুরু হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এ ধাপে 156 উপজেলা নির্বাচন হচ্ছে। এর মধ্যে 132টি ব্যালটে এবং 24টি হচ্ছে ইভিএমে। এসব উপজেলায় চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 528 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে 15 থেকে 17 জন করে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব ও বিজিবিও কাজ করছে। নির্বাচন কমিশন এ ধাপে 160 উপজেলা তফসিল দিলেও 2টিতে ভোট স্থগিত এবং 2টির সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সকাল সকাল এসে ভোট দিছি, পরিবেশটা ভালোই, আমি যোগ্যমান অনুযায়ী ভোট দিছি মাত্র, খুব শান্তি মতনে, যাতে এইভাবে যাতে সারাদিনে পরিবেশটা থাকে আর কি, এই হলো আমরা আশাবাদী। আমার জীবনে প্রথম ভোট দিলাম, পরিবেশ খুব ভালো লাগলে। দর্শক, ভোটের খবর জানতে যাচ্ছি গাজীপুরে। সেখানে রয়েছেন প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, ভোটারদের উপস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ আফিফা। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের কালিয়াকৈরের নয়নগর ভোট কেন্দ্রে। এখানে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ ও সুমুখরভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজকে পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, কিন্তু সকালবেলা ভোটারদের উপস্থিতি একটু কম দেখা যাচ্ছে। তবে এখানে যারা প্রার্থী তারা আশা করছেন বেলা বেলার সাথে সাথে কিন্তু এখানে ভোটার উপস্থিতি আরো বাড়বে। আর গাজীপুরের 2টি উপজেলায় কিন্তু এবার দ্বিতীয় ধাপে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এই 2টি উপজেলায় মোট ভোট কেন্দ্র কিন্তু 278টি। আর এখানে চেয়ারম্যান পদে 6 জন ও ভাইস চেয়ারম্যান পদে 16 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই দ্বিতীয় পর্বের এই নির্বাচনের 2টি উপজেলায় 19 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। এছাড়াও 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু শ্রীপুর এবং কালিয়াকৈরে আলাদাভাবে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। আর বিজিবি পক্ষ থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে এখানে কিন্তু 6 প্লাটুন তারা কিন্তু এখানে সার্বিকভাবে মনিটরিং করছেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা মোতায়েন আছে। আর এছাড়াও স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা জানি না ঘটে। আর এখানে এই 268 ভোট কেন্দ্রের মধ্যে 28টি ভোট কেন্দ্রে কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কিন্তু বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত গাজীপুর এবং কালিয়াকৈরে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। আফিফা। অপূর্ব, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী অপূর্ব রায়। এবার যাব রাজশাহী। সেখানে আছেন বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, সকাল থেকে ভোট শুরু হয়েছে, এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। এই উপজেলায় সকাল 8টা থেকে 67টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ একযোগে শুরু হয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর পাইলট স্কুল হাই স্কুল ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে 3000
28টি ভোটার রয়েছে। এখন পর্যন্ত মানে এই 1 ঘন্টায় এখানে 5% ভোট পড়েছে বলে এখানকার পুলিং প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু নারীদের লাইন রয়েছে, তারপরে কিন্তু আছে পুরুষেরও বেশ লাইন আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহীর মূলত 3টি উপজেলার মধ্যে বাগমারা, দুর্গাপুর এবং পুঠিয়া, এই 3টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। 3টি উপজেলায় 267টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলো ভোট কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। আফিফা। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। শুধু যে পথের দূরত্বই কমেছে তা কিন্তু নয়, কাঙ্ক্ষিত সেবাও নিশ্চিত করেছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। রাত বিরাতে দুর্ঘটনা কিংবা দুর্বিপাকে মুহূর্তেই পৌঁছে যায় সাহায্যকারী দল। সব মিলে যানজটের রাজধানীতে গতি এনেছে এক্সপ্রেসওয়ে। ইয়াকুব লিটুর ছবিতে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। রাত তখন ৩টা। এক্সপ্রেসওয়ে ধরে বিমানবন্দর যাচ্ছিলেন মাদারীপুরের নেওয়াজ চৌধুরী। পথিমধ্যে চাকা পাংচার হলে দুর্বিপাকে পড়েন তিনি। বিমান ছাড়তে বাকি তখন 1 ঘন্টা। কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলে উপস্থিত সাহায্যকারী টহল দল। লাগেজসহ নেওয়াজের পরিবার টহল গাড়িতে পৌঁছান বিমানবন্দরে। বাংলাদেশের সিনারিওতে এরকম হেল্প কারো থেকে পাওয়া যাবে, ইটস ভেরি রেয়ার। আমি একজন ডাক্তার, আমি বাংলাদেশে এই ধরনের আমি সার্ভিস কোনোদিন আমি এক্সপিরিয়েন্স হয়নি। Suddenly my tire just bursted out, so we were in a little bit of trouble, but thank God within just 2 minutes the first Dhaka Elevated Expressway Co Limited FDEEE came within 2 minutes, and mashallah their service was so good. এই সার্ভিসটা আমার মনে হয় না যে বাংলাদেশের অন্য কোনো জায়গায় আমরা কখনোই পেতাম না। এক্সপ্রেসওয়ের তাৎক্ষণিক সেবার কারণে দুর্ঘটনা থেকেও রক্ষা পাচ্ছেন যাত্রীরা। ছিনতাই কিংবা ডাকাতিকালেও হঠাৎ উপস্থিত টহল দল। সিসি ক্যামেরার বদৌলতে 24 ঘন্টার সেবা পাল্টে দিয়েছে এক্সপ্রেসওয়ের চিত্র। We have many facilities to ensure that our road users to be safe. For example, we have our patrol team to patrol all on the expressway to make sure that nobody gets stuck, and if there's anybody who had the problem, we are going to save them. এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে যাত্রীদের সুবিধা আরও বাড়বে। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে টহল টিমে যোগ হবে রোবট চালিত গাড়ি। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক্সপ্রেসওয়ে থেকে নামা কিংবা উঠা দেয়ার আর সার্টেন প্লেস, তাছাড়া উঠানামা যায় না, এবং কোনো পেট্রোল পাম্পে লুজ পেট্রোল বিক্রি করে না। সুতরাং সেসব ক্ষেত্রে আমরা আমাদের পেট্রোল গাড়ির থেকেই আমরা এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদেরকে পেট্রোল দিয়ে থাকি। পেট্রোল, অকটেন, ডিজেল যার যা প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে থাকি। চাকা নষ্ট হলে আমরা চাকা দিই। সার্বিক সেবার মানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী। মাঝ রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছিল, যেটার জন্য আমরা অনেকটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু এক্সপ্রেসওয়ে টিম আমাদেরকে খুব সুন্দর করে হেল্প করেছে, যার কারণে আমরা এখন অন টাইমে আমরা এখন বাসায় পৌঁছাতে পারবো। ঢাকার দুর্বিষহ যানজট থেকে মুক্তি মিলতে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে এর উপরে উঠে মাঝে মধ্যেই ছোটোখাটো দুর্ঘটনায় পড়েন যাত্রী আর চালকেরা। কর্তৃপক্ষ বলছে এর জন্য মোটেও বিচলিত যেন কেউ না হয়, কারণ মুহূর্তের মধ্যেই সেখানে পৌঁছে যায় উদ্ধারকারী দল। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ প্রসঙ্গ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 সিরিজ শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচ বাংলাদেশ সময় রাত 9টায়। ইউএসএর কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই সিরিজে খেলবে সাকিব মাহমুদুল্লাহরা। দিন 3 আগে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। একদিন বিশ্রাম নিয়ে শুরু করেছে অনুশীলন। প্রথম দিনের অনুশীলন জিম রানিংয়ে সীমাবদ্ধ থাকলেও দ্বিতীয় দিনে নির্ধারিত ভেন্যুতে ব্যাটে বলে ঘাম ঝরিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ক্রিকেটে ধুমধারাক্কা ইভেন্টের আগে ঝালিয়ে নেওয়ার সুযোগে প্রতি ম্যাচে বড় জয় চায় বাংলাদেশ। এদিকে নিজেদের কন্ডিশনের ফায়দা লুটে বাংলাদেশি বিপক্ষে ভালো কিছুরই আশা করছে যুক্তরাষ্ট্র।
সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। ভাড়া বেড়ে যাওয়ায় নৌপথে যাত্রী সংকট, বন্ধের পথে বরিশাল, ঢাকা সহ বিভিন্ন রুট। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। দর্শক, আবারও যাচ্ছি উপজেলা নির্বাচনের খবরে বান্দরবানে। সেখানে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম টিটু। তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। টিটু, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। জি লিসা, আমি এখন দাঁড়িয়ে আছি নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এটা হচ্ছে নাইক্ষ্যংছড়ি 1 নম্বর ওয়ার্ড। এখানে সকাল থেকে ভোটাররা এসে ভোট দিতে শুরু করেছেন। সকালবেলা সর্বপ্রথম ভোট শুরু হওয়ার সাথে সাথে কিছুটা লাইন ছিল, এখন লাইন কিছুটা কমে আসছে। বান্দরবানের 2টি উপজেলায় এবারে নির্বাচন হচ্ছে, একটি লামা এবং নাইক্ষ্যংছড়িতে। এই লামাতে মোট ভোটার রয়েছেন 82,003 জন এবং নাইক্ষ্যংছড়িতে মোট ভোটার রয়েছেন মোট ভোটার 45,279 জন। এখানে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে নাইক্ষ্যংছড়ি যে উপজেলায় এখানে প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, যারা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছেন। এখানে এবারে মোট প্রার্থী হচ্ছেন 2 উপজেলায় 4 জন চেয়ারম্যান পদে এবং মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন মোট 13 জন। আপনারা হয়তো জানেন যে বান্দরবানের সাম্প্রতিক যে কুকিসিংয়ের যে সমস্যাটা, তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই নিয়ে যে অভিযান চলছে পাহাড়ে, এই কারণে বান্দরবানের 3টি উপজেলায় ভোট কেন্দ্র উপজেলা নির্বাচন বর্জন করে ঘোষণা করেছেন। এখন ওই 3টি আপাতত স্থগিত রয়েছে 3টি উপজেলায়, রুমা, থানসি এবং রোয়াংছড়িতে। আমি নির্বাচন অফিসারের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে 2টি উপজেলায় যে ভোট গ্রহণ শুরু হয়েছে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লিসা। টিটু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম টিটু। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে। এই চিত্র যেমন আছে তেমনি বাস্তবতাও রয়েছে। প্রতিদিন শুধু সন্তান জন্ম দিতে গিয়ে কমপক্ষে 11 মায়ের প্রাণ ঝরে যায়। প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? চিকিৎসকদের সাথে কথা বলে উত্তর খোঁজার চেষ্টা করেছেন মিনালা দিবা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ, মাতৃত্বের এই যুদ্ধ জীবন মৃত্যুর লড়াইয়ের মতন। এদেশের আর্থসামাজিক বাস্তবতায় সব মায়েরা সফল হয় না। অভিজ্ঞতা থাকে না, ন্যূনতম প্রস্তুতিও থাকে না, বরং থাকে কুসংস্কারের পরিবেশ। এরই মাঝে একজন মায়ের পথ চলা, স্বাস্থ্য পরীক্ষা কিংবা পরিচর্যা বহু দূরের বিষয়। এই যাত্রায় অনেকে কষ্টে উতরে যায় ঠিকই, কিন্তু কারো কারো ভাগ্য প্রসন্ন হয় না। অকাল গর্ভপাত বা মিসক্যারেজ হয়। দুর্ঘটনা বলা হলেও পরিবারের সদস্যরা অবহেলার দায় এড়াতে পারেন না। নিয়মিত 4 বার চেক আপ করার বিষয়টা যদি আমি জানতাম, তাহলে আমার আগে 2টা যে মিসক্যারেজ হয়েছে আমি আমার সন্তান 2টা হারাতাম না। তো সন্তান হারানোর বেদনা কিন্তু ওই মাই জানেন। মা তার সুরক্ষার জন্য আসলে একটা ফ্যামিলি সবারই কিছু না কিছু করা লাগে। স্বাভাবিকভাবে সেই দায়িত্ব অনেকাংশে বর্তে হচ্ছে স্বামীর উপরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দিনে গড়ে 11 জন মা প্রাণ হারান। দেশে গেল বছর সর্বশেষ স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম জরিপ পরিচালিত হয়েছে, যেখানে দেখা যায় 65% শিশু হাসপাতালে ভূমিষ্ঠ হয়, বাকি 35% বাড়িতে। বাংলাদেশে যে মাগুলো মারা যায় তার মধ্যে যে অন্যতম যে কারণগুলো রয়েছে, তার প্রথম কারণই হলো প্রসব পরবর্তী রক্তক্ষরণ, একলামশিয়া প্রি-একলামশিয়া, যেটাকে আমরা আমাদের সাধারণ ভাষায় বলে খিচুনি রোগ। তাতে 24% মা মারা যায়। সেই বাধাগ্রস্ত প্রসবের জন্য বাংলাদেশে যে 3% মা মারা যায়, সেটাকে আমাদের প্রতিরোধ করা। এই কাজগুলো করার জন্য আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস আমাদের রয়েছে। আমরা মানুষকে পরামর্শ দিচ্ছি, মানুষকে সেবা দিচ্ছি, আর যে জায়গায় আমরা কাজটা করতে পারছি না সেক্ষেত্রে আমরা উপযুক্ত স্থানে আমরা সেই রেফারেল কার্যক্রমটা করছি। এখনো দেশে 30% প্রসবের ঘটনা ঘটে অদক্ষ দায়ের মাধ্যমে।
আবার প্রতি বছর প্রসবজনিত রক্তক্ষরণে 31% গর্ভবতী মায়ের মৃত্যু ঘটে। আরো ভয়ঙ্কর তথ্য, গর্ভকালীন সময়ে কমপক্ষে 4 বার চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা থাকলেও অনেকেই তা নেন না। বছরে প্রায় 53 লাখ মা প্রেগনেন্ট হচ্ছে বাংলাদেশে। এর মধ্যে প্রায় 25% মানে আমরা বলি এটা আনইনটেন্ডেড প্রেগন্যান্সি, মানে আমি বাচ্চা চাই না। বেশিরভাগই আমরা দেখি যে একটা আনসেফ অ্যাবর্শনের দিকে চলে যায়। পরিমিত খাবার, বিশ্রাম ও চলাচলের সাধারণ বিধিনিষেধ মেনে চলার কথা বলা হলেও কয়জনই বা তা মানতে পারেন। তার শারীরিক পুষ্টি দরকার আছে, তার মানসিক পুষ্টি দরকার আছে, ফিজিক্যাল হেলথ এক্সারসাইজের দরকার আছে, হ্যাঁ। এবং মায়েকে বলা এবং পাশাপাশি মায়ের সাথে যারা থাকেন, হ্যাঁ, যারা মার সাথে থাকেন, পরিবারে যারা থাকেন মাকে দেখার জন্য, তাদেরকে বুঝিয়ে বলা যে মাকে তার কি সাপোর্ট দেওয়ার আছে। যখন তার লেবার পেইন উঠবে, কিভাবে কাকে সে অবহিত করবে, কিভাবে হাসপাতালে আসবে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, এসব নানা রকম অনেক কিছু বিষয় আছে। সেই সব বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এই 4টা ভিজিটে আমরা এই ভাগ করেছি, যাতে করে একজন মা একটা সুস্থ সবল শিশু জন্ম দিতে পারে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 2030 সালের মধ্যে মাতৃমৃত্যুর হার কমাতে এখন জনসচেতনতার কোনো বিকল্প দেখছেন না স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। বিনালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু চালু এবং তেলের দামের সাথে ভাড়া বাড়ায় দক্ষিণে নৌপথে যাত্রী সংকট চরমে। বন্ধের পথে বরিশাল, ঢাকা সহ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল। বেকার হবার শঙ্কায় সংশ্লিষ্ট নানা পেশার লাখো মানুষ। বরিশাল বিভাগীয় প্রধান সুখেন্দু এদবরের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। স্বল্প খরচে নিরাপদে ভ্রমণ কিংবা পণ্য পরিবহনে দক্ষিণ অঞ্চলবাসীর পছন্দের শীর্ষে ছিল লঞ্চ যাত্রা। প্রথম, দ্বিতীয় শ্রেণী ও কেবিনের টিকিট ছিল যেন সোনার হরিণ। সাধারণ আসন, ডেক এবং ছাদও থাকত যাত্রীতে ঠাসা। এখন আর সেই অবস্থা নেই। পদ্মা সেতু চালুতে রাজধানীর সাথে সহজ হয়েছে দক্ষিণের 21 জেলার যোগাযোগ। সড়ক পথে 5 ঘন্টারও কম সময়ে ঢাকা, বরিশাল আসতে যেতে পারছেন যাত্রীরা। অন্যদিকে তেলের দামের সাথে লঞ্চের ভাড়া বাড়ায় যাত্রীর অভাবে স্থবিরতার মুখে নৌপথ। বন্ধ হয়ে গেছে অনেক রুটও। এই পদ্মা সেতু হওয়ার আগে প্রতিদিন ঢাকা এবং বরিশাল উভয় প্রান্ত থেকে 6-7টি লঞ্চ আসা যাওয়া করত। এখন সেখানে মালিকপক্ষ রোটেশন প্রথা করে 2টি লঞ্চ করে চালায়, তাও বেহাল অবস্থা। এতে কতদিন মালিকের লঞ্চ দিয়ে চালাবে এবং আমরা যারা নিম্ন আয় আছি কতদিন চাকরি আমাদের থাকবে, সেটা নিয়ে আমরা চিন্তিত আছি। তবে বিলাসবহুল ও আরামদায়ক লঞ্চগুলো কিছু যাত্রীর কাছে এখনো জনপ্রিয়। পদ্মা সেতু হওয়ার পর লঞ্চ চলে 2টা এবং বেশি কিনা কম, প্যাসেঞ্জারও কম আসে, গাড়িতে যায় এবং লঞ্চের প্যাসেঞ্জার কমে, আমাকে বেশি কিনা কমায়। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের দক্ষিণ অঞ্চলের 21টি জেলার মানুষের ভাগ্য উন্নয়ন হচ্ছে, কিন্তু লঞ্চ ব্যবসার ধস নামছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগ চান লঞ্চ মালিকরা। আমাদের এই তেলের দামে সাবসিডি দেয় এবং আমাদের যাবতীয় ভ্যাট, ট্যাক্স ইত্যাদি ক্ষেত্রে সাবসিডি দেয়। আমরা পুনরায় আগের মতো লঞ্চের ব্যবসা করতে পারবো ইনশাআল্লাহ। তেলের দাম না কমলে পরিস্থিতির উন্নতি হবে না বলে জানান সংশ্লিষ্টরা। রত্না জামান, 21 টেলিভিশন। দর্শক, ভোটের খবর জানতে চলে যাচ্ছি বরিশালে। সেখানে রয়েছেন বিভাগীয় প্রতিনিধি সুখেন্দু এদবর। তার থেকে জানবো সেখানকার খবর, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন। সুখেন্দু, আমাদেরকে আপনি জানান। ধন্যবাদ আফিফা। আপনাকে জানিয়ে রাখি যে এই দ্বিতীয় ধাপের নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালে কিন্তু 2টি উপজেলায় আজ নির্বাচন হচ্ছে। বরিশালে হিজলা এবং মুলা দিয়ে 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে। সকাল থেকেই কিন্তু আমি এই বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি। আমি এখন আছি মুলাদির একটি ভোট কেন্দ্রে। আপনাকে জানিয়ে রাখি যে বরিশালের কিন্তু এই যে কেন্দ্রগুলোতে আমি এখন পর্যন্ত খবর নিয়েছি যে উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ এক নাগারে চলবে। এবং আমি বিভিন্ন কেন্দ্রের প্রার্থীদের সাথে এবং ভোটারদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছে যে একেবারেই উৎসব মুখর পরিবেশ এবং ভোটারদের উপস্থিতিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গতকাল আবহাওয়া খারাপ ছিল, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে দিয়ে
ভোটারদের তারা কিন্তু ভোট নির্বিঘ্নে এবং ভোটারদের যে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারছে বলে আমাকে ভোটাররা জানিয়েছে। কিন্তু আমি এই মুহূর্তে যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি দেখছি যে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও আমি কিন্তু যে এই কেন্দ্রের বাহিরের কিন্তু ভোটারদের অনেক উপস্থিতি আছে, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছে যে আমরা বেলা আমরা ভোট দিতে যাব এবং সেখানে কিন্তু অনেক উৎসব ও মুখর পরিবেশে কিন্তু যে কেন্দ্রের বাহিরে তারা কিন্তু তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছে। আমি এখানে যেটা লক্ষ্য করেছি দেখি যে পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটারদের কিন্তু উপস্থিতি লক্ষ্য করার মতো। তারা কিন্তু সকাল থেকেই সেই 8টা বাজার আগেই তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছে। আমি যেটা দেখেছি, আমি এই কিছু সময় পূর্বে বরিশালের যে পুলিশ সুপার তার সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের কোনো অপ্রীতিকরের খবর আসেনি। সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ বরিশালের যে 2টি উপজেলায় যে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই ছিল বরিশালের এই ভোটের সর্বশেষ তথ্য। আফিফা। সুখেন্দু, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুখেন্দু। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট শুরু, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এক্সপ্রেসওয়েতে মিলছে কাঙ্ক্ষিত সেবা, ছিনতাই ডাকাতি থেকে রক্ষা পাচ্ছেন যাত্রীরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচ আজ, জয়ে চোখ টাইগারদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekusha-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekusha24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে।